সমসাময়িক এবং ভূরাজনীতি বিষয়ক অনুষ্ঠান দ্য চেস বোর্ডে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছে আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার। বাংলাদেশ এবং ভূরাজনীতিতে বিশ্ব রাজনীতিতে ঘটে যাওয়া বিভিন্ন জিওপলিটিক্যাল ফিনোমেনা অর্থাৎ ভূরাজনৈতিক ঘটনা আপনাদের সামনে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরা এবং একই সাথে এই বিষয়ে যারা এক্সপার্ট রয়েছেন, জিওপলিটিক্যাল অ্যানালিস্ট যারা রয়েছেন, তাদের সাথে একটা কম্প্রিহেন্সিভ আলোচনা করে তা আপনাদের সামনে পেশ করার জন্য মূলত আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আমরা সকলে কিছু না কিছু একটু শিখে যেতে পারবো। আমরা জানতে পারবো কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, কিংবা কি কারণে হচ্ছে। আমাদের আজকের টপিক পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা এবং এই অস্থিরতা কিভাবে আমাদের দেশের ইন্টারনাল যে স্টেবিলিটি রয়েছে তাতে প্রভাব ফেলছে। তবে চলুন মূল আলোচনায় যাওয়ার আগে এই বিষয়ে আমরা ছোট্ট একটা ভিডিও দেখে আসি। I'm Augustina Chakma, representing the PCJSS political party from Chittagong Hill Tracts from Bangladesh. বাংলাদেশে আদিবাসী নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে। তো বাংলাদেশে আসলে আদিবাসী কারা? ক্ষুদ্র নৃগোষ্ঠী বললেও সমস্যা, উপজাতি বললেও সমস্যা, সেজন্য কি আসলে আমাদেরকে আদিবাসী বলতে হবে? আদিবাসী একটা শব্দই তো, কেন এটা জন্ম দিচ্ছে এত তর্ক বিতর্ক, সংঘাত সংগ্রামে? সুপ্রিয় দর্শক, আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম। তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা এবং একই সাথে সামরিক এবং ভূনিরাপত্তা বিশ্লেষক। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে থাকার জন্য। ধন্যবাদ। 2019 সালে আমাদের গভর্নমেন্ট থেকে একটা গ্যাজেট প্রকাশ করা হয়েছিল, যেখানে বলা হচ্ছিল যে আমাদের 50টা পার্বত্য চট্টগ্রাম এবং সারা দেশ মিলে 50টার মতো উপজাতি রয়েছে। এবং বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স আপনার 2022 সালে 48টি উপজাতির কথা বলে এবং এখানে উপজাতি শব্দটাই ব্যবহার করা হয়েছে, আদিবাসী শব্দটা ব্যবহার হয়নি। স্যার, আসলে আমাদের দেশে আদিবাসী কারা? প্রথম আমি পার্বত্য চট্টগ্রাম, আমাদের যারা যে আপনার অনুষ্ঠানে যে যারা দর্শক, তাদের জন্য পার্বত্য চট্টগ্রামের একটু করে আপনি যদি মনে করেন, আমি ভূ প্রকৃতিটা একটু করে বলি, তারপরে আদি কারা বা উপজাতি বা জাতি, এই সমস্যাটা কেন হচ্ছে বা কেন এগুলি আসছে কেন। পার্বত্য চট্টগ্রাম একটা অপূর্ব আমরা যারা পৃথিবীর দেশে দেশে ঘুরেছি তারা জানি পার্বত্য চট্টগ্রাম কী। আপনি উত্তর দিক থেকে যদি শুরু করেন, এই সাজেক থেকে আপনি যদি আসতে থাকেন নিচের দিকে, এই মাইনী নদীর এক পাশে এরকম বেলিটা চলে আসছে, এরকম নিচে করে পাহাড়গুলো আস্তে চলে আসছে, তার বেলি হয়ে ক্রমান্বয়ে নেমেছে এবং সেটা নদী হয়ে বয়ে যাচ্ছে। কর্ণফুলীতে এখন ওই যে কাপ্তাই হ্রদ যেটা, লেক যেটা, সেখানে যখন আপনি রবীন্দ্রনাথের কবিতা আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, পার্বত্য চট্টগ্রামের ওই যে যখনই আপনি কাপ্তাই হ্রদের দিকে যাবেন তখন দেখবেন যে আপনি আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমাচ্ছে। আরও যদি সামনের দিকে আপনি যেতে থাকেন, গ্র্যাজুয়ালি আপনি যেতে যেতে আপনি কাপ্তাই হ্রদটাকে ক্রস করে, রাঙামাটি ফেলে কাপ্তাই হ্রদকে ক্রস করে যদি কাপ্তাইয়ের দিকে যান, আরও উপরে বান্দরবন দিকে ওঠেন, ইভেন রুমা, আলীকদম, থানচি, এগুলো কি অপূর্ব দৃশ্যাবলী সেখানে আছে, এটা কল্পনারও বাইরে। আমাদের মানুষ এক সময় এখানে যেতে পারতো না, এখন মানুষের জন্য সেটা সহজ হয়ে গেছে এখন যাওয়াটা। এক এক সময় যখন বসন্তকাল আসে তখনই দেখবেন এই পাহাড়ের, আমি যে উপত্যকা শ্রেণী বললাম, সেখানে বিভিন্ন ধরনের মাইলের পর মাইল দেখবেন জারুল ফুল, মাইলের পর মাইল বাঁশ ফুল ফুটে সেখানে। তো আমাদের মানুষরা পার্বত্য চট্টগ্রাম সম্বন্ধে শুধু ধারণা আছে, পাহাড় আছে, অনেক মেজরিটি তাদের যাদের যাওয়ার সুযোগ হয়নি। আমি এই জন্য বলছি, সেখানে যারা যুগে যুগে সেখানে বিভিন্ন মানুষ বসতি স্থাপন করেছে। আদি মানুষ হচ্ছে যারা আদম হাওয়া, সেখান থেকে মানুষের সৃষ্টি। এখন আমি বলবো না যে আমি আদি না, আমি আদি, এই কথাগুলো কিন্তু এই যে পুঁজিবাদী বিশ্ব মানুষকে বিভক্ত করার জন্য, এগুলি তাদের সৃষ্টি। যেমন উপজাতি বললেই সেখানে একটা লজিক হয়তো থাকে, কেন? একটা বৃহৎ জাতিগোষ্ঠী আছে, ধরেন এটা মঙ্গোলাইট, চাকমারা হচ্ছে কি মঙ্গোলাইট, একটা তাদের নাকচাপটা একটু ফর্সা,
এরকম পিছনে ঘটনা এক ধরনের। একইভাবে দেখুন, ধরুন সেই জাতিসত্তা বিশাল আছে, যেমন কোরিয়াতে বসবাস করছে, থাইল্যান্ডে বসবাস করছে, সিঙ্গাপুরে বসবাস করছে, আবার কিছু কিছু অংশ বার্মায় বসবাস করছে। যেমন আমাদের পার্বত্য চট্টগ্রামে যারা চাকমা, যারা এখন আদি এবং উপজাতি নিয়ে যারা মারামারির মধ্যে আছে বা বলা হচ্ছে কেউ কেউ, এটা ইংরেজি শব্দটা হচ্ছে আপনার ট্রাইবাল এবং ইন্ডিজেনাস। মানে আদি, আর এদিকে ট্রাইবালটা উপজাতি। তো এই যে বিশাল একটা জাতি গোষ্ঠী, ধরেন মঙ্গোলাইট বা এরিয়ান বা দ্রাবিড়িয়ান, এরা যদি আপনি সবাইকে কোনো কোনো গোষ্ঠী উপগোষ্ঠী হয়েছে, সাব ট্রাইব হয়েছে, ট্রাইব হয়েছে জাতিগোষ্ঠীর থেকে, তো সেটা সহজভাবে না নিয়ে হঠাৎ করে আপনি যখন মনে করেন যে আপনি আদিবাসী, তাহলে বাকিরা কী ভাষী, তাহলে সেখানে একটা অটোমেটিক একটা পারস্পরিক একটা ভুল বোঝাবুঝি, একটা সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়, হুইচ ইজ নট সাপোজ টু বি। এমনি কিন্তু পৃথিবীর মানুষ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে আছে। সেখানে আমাকে আদি বলে আরেকজন অনাদি, আরেকজন যদি বলে যে না আমি তাহলে কি, এই যে এটার থেকে এই আদি আপনি যে প্রশ্নটা করলেন, বিশেষ করে আমি ডেফিনেটলি পার্বত্য চট্টগ্রামের এই যে চাকমা জনগোষ্ঠীর কথা বলতে গিয়ে হয়তো এই কথাটা বলবেন, অন্যরা তেমনভাবে সেটা, কারণ ত্রিপুরারও আদিবাসী, তাহলে ত্রিপুরা একটা উপগোষ্ঠী এখানে। তো আদি এখানে এই বলে খামাকা মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করার, এগুলো হচ্ছে একেবারেই সাম্রাজ্যবাদী বা পুঁজিবাদী। একসময় সাম্রাজ্য বিস্তার করতো তারা, এখন পুঁজি দিয়ে তারা তাদের প্রভাব বিস্তার করে। জি স্যার। স্যার এই আদিবাসীর যে ডিসকোর্সটা, এটা কিন্তু স্যার বেশি পুরাতন নাই, যে গত 12-15 বছরে আমাদের দেশে দেখতে পাচ্ছি যে আদিবাসী বনাম যে আপনার নৃতাত্ত্বিক জাতি বা মানে এথনিসিটি, যে তাদের মধ্যে একটা ডিবেট শুরু হয়েছে স্যার। মানে এই ডিবেটটা কেন হচ্ছে স্যার? আপনি যদি এই কথা বোঝেন যে এক সময় ছিল যারা শক্তিশালী তারা সাম্রাজ্য বিস্তার করত, যার জন্য এই যে পারস্য সাম্রাজ্য হয়েছে, মোগল সাম্রাজ্য হয়েছে, হয় নাই? এখন সাম্রাজ্য বিস্তার আর খুব বেশি যায় না মানুষ, এখন হয়ে গেছে আপনি এখন পুঁজি ক্যাপিটাল দিয়ে আপনাকে নিয়ে যাবে। আপনার এখান থেকে ধরেন আপনাকে একটা ট্যাঙ্ক বিক্রি করলো আমার কাছে, একটা ফাইটার এয়ারক্রাফট বিক্রি করলো, টাকা নিয়ে গেল, তো পুরো জমি দখল করে আর ওখানে চাঁদাবাজি করতে হয় না। যে আগে তো আমাদের দেশে তালুকদার কেন সৃষ্টি হয়েছে, এই যে রায় বাহাদুর, খান বাহাদুর, এগুলি কেন সৃষ্টি হয়েছিল জানেন? কেন স্যার? ব্রিটিশরা জমির চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা করেছে। তো বন্দোবস্ত দিয়ে তুমি রায় বাহাদুর সাহেব তোমার এই জমি এগুলির খাজনা হয়। রায় বাহাদুর আমাদের গরিব কৃষকদের দেয় শেষা, ঋণ না দিবে, খাজনা। আমাদের খান বাহাদুর পিটানি দিয়ে বাড়িতে এনে তার লাঠিয়াল বাহিনী কেন সৃষ্টি হয়েছে? জি স্যার, জি স্যার। কেন লাঠিয়াল বাহিনী? পেশকার পেয়াদা কেন সৃষ্টি হয়েছিল? পেয়াদা গিয়ে নোটিশ দিত যে খাজনা দাও না, তোমার ঋণ মৌকুফ আছে, তোমার খাজনা বাকি আছে, দিয়ে আসো, নাহলে আস্তে আস্তে লাঠিয়াল গেছে, ধরে নিয়ে আসছে, পিটানি দিয়ে তারা বাড়ির থেকে বের করেছে, জমি চাষ বন্ধ করে দিয়েছে। তো এই যে যেমন নীলকর, আমাদের এখানে আপনার মসলিনের জন্য ওয়েবার যারা ছিল তাদের আঙ্গুল কেন কাটছিল জানেন? আপনার শ্রোতারা জানে, তবু শুনে আমি বলি, এটা কাটছিল যেন তারা ওয়েভিং করতে না পারে, যেন আজ মসলিন বুনতে না পারে। জি স্যার। কারণ তার ওই যে ডান্ডির যে কাপড় সেটাকে মার্কেটিং করবে, এখানে বেচবে, এখন সেটার প্রয়োজন নাই, এখন আঙ্গুল কাটার দরকার নেই। আপনাকে এমন করবে, আপনার জিনিসের উপর ট্যাক্স, এই যে ট্রাম্প সাহেব এখন ট্যারিফ বসাইছে কেন? এই যে কারো ভারতের উপরে 50% ট্যারিফ করে দিছে, কথা শুনে নাই, ট্যারিফ আমাদের উপরে 20% ট্যারিফ। আমরা এখন তাড়াতাড়ি দৌড়াতে ওয়াশিংটনে গেছি, এই আমাদের যে বাণিজ্য উপদেষ্টা গিয়ে ওখানে আবার একটা ইয়ার মতো একটা সাইনও করে আসছে, যে এটা না হলে এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। কেন করছে? তুমি আমার কথা মতো যা যা করছো এখানে এগুলি কোথাও প্রকাশ করবে না। এখন সেখানে কি বলা হচ্ছে, তোমার এখানে ইমব্যালেন্স হচ্ছে, ব্যালেন্স অফ ট্রেড। তোমার এখান থেকে আমি কাপড় কিনছি, তুমি আমার এখানে তুলা কিনবা, গম কিনবা। গম হচ্ছে ইউক্রেন থেকে আমি অর্ধেক দাম দিয়ে গম পাই, কিন্তু এখন বল তোমাকে গম এখান থেকে কিনতে হবে, তোমাকে তুলা এখান থেকে কিনতে হবে। তুলা আমার পাকিস্তান থেকে, ভারত থেকে, পাশের থেকে তেমন ভাড়াও লাগে না তুলা কিনতে, কিন্তু এখন বাধ্যতামূলক তোমার তুলা কিনতে হচ্ছে, তোমার কাপড় আমি কিনতে, তুমি আমার। এই যে ব্যবসার যে একটা সুযোগ, সেটাকেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এটা হলো পুঁজিবাদী বিশ্বের
এক একটা কলা কৌশল। তাহলে কি স্যার এটা কৌশল হবে? একইভাবে আপনি যে প্রশ্নটা করেছিলেন, এই যে আদিবাসী কথাটা খুব বেশি দিনের না, এগুলো হচ্ছে নতুন নতুন করে এক একটা জিনিস চালু করবে। যেমন এক সময় রেড ইন্ডিয়ান ছিল আমেরিকাতে, কই আমেরিকানরা রেড ইন্ডিয়ান কোনো কথা বলে না কেন? দে আর ফিনিশ। আপনি অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিন ছিল, অ্যাবরিজিন নিয়ে অস্ট্রেলিয়াতে কোনো কথা বলে না কেন? অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে আমরা এখন পাগল অস্ট্রেলিয়াতে, আমরা ওখানে অস্ট্রেলিয়ায় পড়ালেখা করতে যাচ্ছি, কিন্তু আমরা কি বলছি অস্ট্রেলিয়া অ্যাবরিজিনগুলো কোথায় গেল? না স্যার। ঠিক এগুলো হচ্ছে নতুন নতুন কতগুলি কৌশল আপনার সৃষ্টি হবে। যেমন ব্রেন ড্রেন একসময় ছিল না, এখন মেধাবী ছেলেগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, পুঁজিবাদী বিশ্ব, যেমন আমাদের একজন শিল্প বিখ্যাত ব্যক্তি বলেছেন, পুঁজিবাদী বিশ্বের সবচেয়ে বড় অভিশাপ হলো তারা আমাদের মেধাগুলো নিয়ে যাচ্ছে। এখন এমনভাবে আপনাকে ওখানে বেতন দিবে, আপনি ওখানে গেছেন, আপনি 1 লাখ টাকা বেতন দিচ্ছে, আপনি ওখানে 1 কোটি টাকা উৎপাদন করে দিচ্ছেন। তো এই জন্য এরা বিভিন্ন নতুন নতুন অভিধার সৃষ্টি করবে, যেগুলো আপনি ইন্ডিজিনাস হবে, ট্রাইবাল হবে, ট্রাইবাল হচ্ছে না, আর কিছুদিন পর আরও একটা নতুন শব্দ হয়তো চলে আসবে। এই যে আদিবাসী, আমি পার্বত্য চট্টগ্রামের দিকে যদি চলে যাই স্যার, এখানে যে যারা আছে, যে উপজাতিরা রয়েছে, তারা কি সবাই তার আদিবাসী স্ট্যাটাসটা চাচ্ছে, নাকি জাস্ট 2 থেকে 3টা বা সিগনিফিক্যান্ট কিছু এথনিক মাইনরিটি গ্রুপস? সেটা তারা সেখানে একটা কৌশল অবলম্বন করার চেষ্টা করেছে। সেটা হচ্ছে যদি বলে যে শুধু চাকমা, যদি ত্রিপুরা, যেমন কী আছে পার্বত্য চট্টগ্রামে 13টা উপজাতি, তো 13টা উপজাতির মধ্যে যদি যেমন পাঙ্করা যদি বলে যে তোমার আগে তো আমিও আসছি, বা ত্রিপুরা যেমন ভারতের ত্রিপুরা রাজ্য থেকে হয়তো আসছে, বা তাহলে তো ওখানে একটা বিভক্তি, সেটাকে কৌশলে সেটাকে একটা জায়গায় আনার জন্য তারা জুম্ম জাতি, একটা জুম্ম শব্দ সৃষ্টি করেছে। জি স্যার। তো জুম্মরা জুম চাষ করে, জুম্মরাই ওখানে আদিবাসী কথা বলার জন্য, অর্থাৎ সবাই যেন এখানে একভাবেই ইনক্লুসিভ হয়, কিন্তু সেটা তো আসলে না। তাইলে তো আপনি আমার যে যেমন বমদের যেই কালচার, জি স্যার, বা আমরা কুকি আর কি, বম এখন ওদের বম জনগোষ্ঠী বলে কুকি, তাদের যে কালচার, মুরংদের যে কালচার, বা চাকমারা হল ধর্মীয় দিক থেকে চাকমারা হলো কি ওখানে বৌদ্ধ, কিন্তু ওদিকে মুরংরা হলো খ্রিস্টান, ত্রিপুরা হলো হিন্দু, তাই ধর্মের দিক দিয়ে কোনো মিল নেই। সুতরাং এখানে যখন এক একটা জাতিগোষ্ঠী এক একটা কালচার আছে, এক একটা সংস্কৃতি নিয়ে তারা এখানে বসবাস করে, সে সবগুলোকে মিলে এখন আপনি আদিবাসী বলতে চাচ্ছেন, এটা হচ্ছে অর্থাৎ আদিবাসী বলে অন্যদেরকে দূরে ঠেলে দেওয়ার জন্য। মানে আমি এখানে আছি আগের থেকে, তুমি এখানে কে আসছো নতুন। তাইলে ইউরোপিয়ানরা তো দলে দলে আমেরিকা গিয়ে আমেরিকান হয়ে গেছে সব এখন, তাহলে কি কালকে এখন কি রেড ইন্ডিয়ানরা বলতে পারবে আমরা রেড ইন্ডিয়ানরা এখানে, আমেরিকানরা তোমরা ইউরোপ থেকে আসছো চলে যাও? অস্ট্রেলিয়া থেকেই এখন অ্যাবরিজিনরা বলতে পারতেছে তোমরা তো ইউরোপের থেকে সেখানে বসতি গঠন করেছো, তোমরা এখান থেকে চলে যাও? না স্যার। তাহলে এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য কি? মানে হচ্ছে মানুষের সংঘাত, অসম্প্রীতি মানে চালু রাখা। না হলে আপনি দেখেন যেখানে এই পৃথিবীর যে কোনো দেশে আফ্রিকানরা তো বলতে পারে যে আমরা পৃথিবীর আদি মানুষ, অবশ্যই স্যার। ঠিক আছে। শ্রীলঙ্কাতে তারা দে আর শোয়িং টু দ্য টুরিস্ট যে আদমের পা আছে ওখানে, আদম বলে পিক বলে একটা পিক আছে। জি স্যার। তা এখন যদি তাইলে বলতে আমরাই সবচেয়ে, আদম হলে প্রথম পুরুষ, অ্যাডামস, খ্রিস্টানদের কাছে অ্যাডামস, আমাদের কাছে আদম, হাওয়া ওদের কাছে ইপস, এই তো। তাহলে সব একটা মানুষের একই ইয়ের থেকে সৃষ্টি। এখন মানুষকে বিভক্ত করেছে, বিভক্ত হয়েছে, অঞ্চলভাবে বিভক্ত হয়েছে, মানুষের নতুন নতুন কালচার হয়েছে। যেমন আপনি যখন পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি যারা বসবাস করে, তার মধ্যে ক্লিয়ার একটা ডিস্টিংক্ট, আপনি যদি একটু ভিতর থেকে দেখেন একটা পার্থক্য খুঁজে পাবেন। কীরকম? যেমন চাকমারা সমতলে বসবাস করে, ধান চাষ করে, ত্রিপুরা পাহাড়ের মাথায় চাষ থাকে, জুম চাষ করে, ঠিক আছে, মুরংরা জুম চাষ করে। এখন চাকমারা পড়ালেখা অনেক আগে গেছে, সমতলে থাকে বলে তারা স্কুল কলেজ, কারণ ত্রিপুরা করে আজকে এই পাহাড়ে থাকে, কালে ওই পাহাড়ে চলে যায়, পশু ওই পাহাড়ে চলে যায়, 3 বছর একখানে থাকে, কারণ ওর ফার্টিলিটিটা নষ্ট হয়ে যায় নাহলে, তো নতুন ফার্টাইল পাহাড়ে আবার চলে যায়, আবার এই সাইক্লিক অর্ডারে তারা ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু চাকমারা একখানে স্থিত, তো তার স্কুল আছে, স্কুলে সে লেখাপড়া করছে, যার জন্য লেখাপড়াতে তারা অনেক আগায় আছে। আর এরা খালি ঘোরাঘুরি করে এই পাহাড় ওই পাহাড়, নিজস্ব স্কুল টিস্কুল এগুলোর দিকে তাদের কোনো কিছু নেই। যা প্রকৃতির থেকে যা শিখে
সেটাই হলো তার শিক্ষা দীক্ষা। একইভাবে মুরংদেরও, একইভাবে পাঙ্কুদেরও, একইভাবে বোমদেরও অনেকটা, এবং সংস্কৃতিও পুরোপুরি একেবারেই ভিন্ন ভিন্ন সংস্কৃতি তারা ধারণ করে। ধর্মের দিক থেকেও তারা আলাদা আলাদা কিন্তু ধর্ম পালন করে, উদযাপন করে। সেখানেও আবার অনেক কিছু সংস্কার কুসংস্কার আছে। তো এগুলো এই যে আদিবাসী শব্দটা চালু করে, যেটাকে মানে আদি বলতে আমি কি একদম শুরুতে, অ্যান্ড হি ডু নট নো, এখন তো বলা হচ্ছে তাহলে চাকমারা তো মিয়ানমার থেকে মাইগ্রেট করে আসছে, তার আগে তো তাহলে ওখানে লোক বসবাস করেছে। তো এইগুলো একবারে আমি বলবো যে অযাচিতভাবে, মানে যেটাকে বলা হয় আনকল ফর একটা তর্ক সৃষ্টি করা, এটা নাইলে আমার মনে হয় না এটার মধ্যে দিয়ে কোনো অর্জন করার কিছু আছে এখানে। যারা এইগুলি করছে তারা কিন্তু সেখান থেকে খুব যে অর্জন করতে পারবেন সেরকম কিছু আমার মনে হয় না। স্যার ওই যে সন্তু লারমা, ওই যে আপনার জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, এবং হচ্ছে গিয়ে স্যার তিনি তো এখন সরকারের প্রতিমন্ত্রী পদে আছেন, এবং স্যার যে চাকমা সার্কেল চিফ যিনি আছেন দেবাশিস রায়, তারা দুজনেই কিন্তু স্যার আদিবাসী কনসেপ্টের পক্ষে, তারা কিন্তু তারা প্রোপোনেন্ট হিসেবে আছেন। স্যার তারা কি একত্রিতভাবে মানে কাজ করছেন, এমন কোনো এনভায়রনমেন্ট আছে যে তারা কোলাবোরেট করছেন এই আদিবাসী সেন্টিমেন্টটাকে প্রমোট? না না, ডেফিনেটলি। আপনি তো রাজা দেবাশিস রায় তো জাতিসংঘের একটা ফোরামের, উনি ওখানে ওয়ান অফ দ্য বোর্ড অফ গভর্নর্সে ইজ ওয়ান অফ দ্য মেম্বার। সেখানে হি রিপ্রেজেন্ট ওখানে। তারপরে বাবু সন্তু লারমা উনিও কিন্তু এটাকে করেন, ধারণ করেন। জি স্যার। তো এখন হচ্ছে তারা এটা কোলাবোরেশন না, তারা যদি দুজনেই একই জিনিস তারা বলে থাকে, সেটাকে এনকাউন্টার করার জন্য অনেক যুক্তি আছে। বলতে পারে উনি ওনার মতো করে আদিবাসী বললে হয়তো মনে করবে যে আমি অনেক দিন থেকে এখানে আছি। জি স্যার। এখানে এই ভাষাভাষী করে আপনি পৃথিবীতে কতদিন আপনি জীবন নিয়ে আসছেন, বাঁচবেন কতদিন, মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি না করে, আদিবাসী পুনর্বাসী এগুলি না বলে মানুষের মঙ্গল কামনা, মানুষের জন্য যদি ওখানে কোনো ধরনের অ্যানামলিস থাকে, মানুষের প্রতি ধরেন যদি তাদের প্রতি কোনো ধরনের বৈমাতৃক সুলভ আচরণ করা হয়, সেটাকে অ্যাড্রেস করা, সেটা করে মানুষের মধ্যে সম্প্রীতির সৃষ্টি করা, মানুষের সেখানে যদি লেখাপড়ার জন্য, মানুষের চিকিৎসার অভাব থাকলে সেটার জন্য কাজ করা, মানুষকে যদি খাদ্যাভাব থাকে সেখানে খাদ্য উৎপাদন করার জন্য ব্যবস্থা করা, এগুলো হচ্ছে একজন অগ্রসর মানুষের কাজ। অফকোর্স স্যার। এই সমাজে তারা অগ্রসর মানুষ, যাদের নাম বলছেন তারা অগ্রসর মানুষ। একজন ব্যারিস্টার, আরেকজন লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারা যে মানুষগুলো পিছিয়ে পড়ে বন জঙ্গলে থাকে, তাদেরকে একত্রিত করে তাদের শিক্ষার আলো আনা, চিকিৎসার পর্যায়ে নিয়ে আসা, তারা এখনও পর্যন্ত সেই ভেষজ ঔষধ এগুলি খায়। আমি তো ওই অঞ্চলে অনেক দিন ছিলাম, দেখেছি তাদের লেখাপড়াতে পিছিয়ে আছে। এগুলিকে মানুষকে এনলাইটেন করা, মানুষকে শিক্ষায় শিক্ষিত করা, মানুষকে মানুষ করা, হ্যাঁ এগুলি করা উচিত। সেখানে না করে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করা, আমি মানুষ তুমি মানুষ না, আমি অমুক আমি তমুক, এগুলি করে এগুলি তাদের আমার মনে হয় না এটা, তারা যদি এটা একবারও চিন্তা করে গভীরভাবে, যেমন যেই ধর্ম তারা অবলম্বন করে, বা আমারও এই যেমন গৌতম বুদ্ধ যেটা বলেছেন অহিংসা পরম ধর্ম, তাহলে সেখানে তো এটা হিংসার একটা সৃষ্টি হয়ে যাচ্ছে, ধর্মের থেকেও তারা দূরে চলে যাচ্ছে। আবার বলছে জীবে দয়া করতে বলছে, মানুষ তো আরও উপরে। তো সেখানে সেগুলি না করে হিংসা করলাম, দয়া না করে নির্দয় হলাম, তাহলে এটা তো ধর্মের দিক থেকেও তারা কিন্তু দূরে সরে যাচ্ছে অনেক। আপনার আমাদের পার্বত্য চট্টগ্রামে যে চাকমারা রয়েছেন, সেখানে কিন্তু একটা কনসেপ্ট কাজ করে, রাদার একটা মুভমেন্ট কাজ করে, যে তার একটা স্বাধীন জুম্বাল্যান্ডের তাদের মধ্যে একটা অ্যাসপিরেশন আছে, একটা ফ্রি জুম্বাল্যান্ড। তো স্যার এটা কি এই যে তাদের মধ্যে যে এই ডিজায়ারটা রয়েছে, এটার সাথে কি এই আদিবাসী মুভমেন্টের কোনো সম্পৃক্ততা আছে? না, এটা আমি বলি, মানুষের মধ্যে এই বোধ কেন সৃষ্টি হয়? এই বোধ সৃষ্টি হয় মানুষ যখন মনে করে যে সে নিপীড়িত হচ্ছে, সে বঞ্চিত হচ্ছে, তার যেটা পাওয়ার কথা সেটার থেকে পাচ্ছে না, অর্থাৎ বঞ্চিত হচ্ছে, এবং তার মধ্যে এমন একটা স্বতন্ত্র অভিধা আছে যেটা অন্যরা স্বীকৃতি দিচ্ছে না। তখন মানুষের মধ্যে এইসব জিনিসগুলো আসে, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আলাদা করে স্বতন্ত্র হয়ে যাওয়া। এগুলো
এই যে সাম্রাজ্যবাদী শক্তিগুলোই কিন্তু সৃষ্টি করেছে মানবদের, যেমন আমাদের এই উপমহাদেশে ডিভাইড অ্যান্ড রুল সৃষ্টি করেছে মানুষে মানুষে। আগে কিন্তু প্যারিটি ছিল, এরকম ছিল না। যেমন মোগল সাম্রাজ্য এখানে ছিল, মোগলরা কিন্তু তারা শাসন করেছে, মানুষে মানুষে বিভক্তি সৃষ্টি করে নেই, কারণ তারা অন্য দিক থেকে মানুষকে কাভার করে নিয়েছিল। কিন্তু পরে যখন ব্রিটিশ শাসন যখন এখানে হলো, তারা মানুষকে বিভক্ত করলো বিভিন্ন ভাগে ভাগে। এই যে বললাম তো, এই খান বাহাদুর করে, রায় বাহাদুর করে, তারপর হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দিয়ে মুসলমানদেরকে জমিদারি প্রথা, হিন্দুদেরকে জমির দিয়ে জমিদার করে মুসলমানদের প্রজা বানানো, বহুত তালবিতাল করছে তারা। এগুলি মানুষের মধ্যে ডিভিশন সৃষ্টি করেছে। তো এখানে পার্বত্য চট্টগ্রামে যদি সাধারণ যারা পাহাড়ি মানুষ আছে, চাকমা বলেন, মারমা বলেন, ত্রিপুরা বলেন, তঞ্চঙ্গা বলেন, বম বলেন, যাদের কথাই বলেন, তারা যদি মনে করে যে তাদেরকে যারা শাসন বা যারা সরকার, তারা যদি ঠিকমতো তাদেরকে দেখভাল করে, দেখাশোনা করে, তাদের প্রতি জাস্টিস সবসময় থাকে, অ্যাকুয়ালি সবাই ট্রিটেড হচ্ছে, এইগুলি থাকবে না। যেমন জওহরলাল নেহরু এই ক্ষেত্রে যখন ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা কথা বলেছিল, উত্তর পূর্ব ভারতে যখন তারা যাচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়াতে, সেখানে উনি বলেছেন যে যদি সাধারণ জনগণ মনে করে যে তুমি তাদের শাসন করতে আসছো, তাহলে তার পাশে সমব্যথী হয়ে দাঁড়াতে আসো নাই। সে যদি মনে করে যে তুমি তাকে শাসন করতে আসো, তাহলে তোমার সমস্ত মিশন ব্যর্থ। তো আমাদেরও সেসব জিনিস চিন্তা করতে হবে। যারা পার্বত্য চট্টগ্রামে, যেমন আমাদের সেনাবাহিনীর উপস্থিতি আছে, আমি আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রতি একটা আবেদন থাকবে, আমাদের আচরণ যেন এমন না হয় যে আমি এখানে বাঙালিদেরকে পাহারা দিতে আসছি, পাহাড়িরা কেউ নয়, পাহাড়িরাও আমাদের মানুষ। জি জি। পাহাড় শ্রেণীতে যারাই হোক, সেটা সে ত্রিপুরা হোক, সেও মানুষ, চাকমা সেও মানুষ, মারমাও মানুষ, বমও মানুষ, মোরমও মানুষ, হ্যাঁ, তঞ্চঙ্গা তারাও মানুষ, তারপরে বাঙালি যারা আছে তারাও মানুষ। তো আমি যেন কোনো ভিন্ন চোখে যেন না দেখি। যেমন গত বছর আমাদের দিঘিনালাতে একটা খাগড়াছড়িতে একটা ছোটো ঘটনা দিয়ে একটা মোটরসাইকেল চুরি নিয়ে বিশাল দাঙ্গা হয়ে গেছে, মানুষের বাড়িঘর পুড়েছে, মানুষের পুরা বিভক্ত হয়ে গেছে, বাঙালি পাহাড়ি এরকম। এটা যেন কোনো অবস্থাতেই আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে। আমাকে সমাজে প্রতিষ্ঠিত হতে ভালো মানুষ আর খারাপ মানুষ, অফকোর্স স্যার, ভালো মানুষ বাঙালির মধ্যেও থাকতে পারে, পাহাড়ের মধ্যেও থাকতে পারে, খারাপ মানুষ বাঙালির মধ্যেও থাকতে পারে, পাহাড়িদের মধ্যেও থাকতে পারে। সুতরাং এগুলোকে আপনার বিচার বিশ্লেষণ করে ইকুয়ালি ট্রিট করতে হবে, মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে, মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে। আমি যেন মন না করে বাঙালি হাজারো চুরি চামারি ডাকাতি করতেছে, সব খারাপ কাজ করতেছে, তবু সে ভালো, পাহাড়ি এত ভালো কাজ করতেছে, সে এত ন্যায়পরায়ণ মানুষ, সে খারাপ। নো, দিস শুড নট বি। তাহলে মানুষের থেকে এই বিচ্ছিন্নতা বোধটা মানুষ থেকে কেটে যায়। আর যদি এটা কোনো ধরনের কোনো কিছু বিরাজ করে, তাহলে মানুষের মধ্যে এই বিচ্ছিন্নতা বোধ আসবে। আমি তখন তার মধ্যে কেউ যদি সেটাকে ইন্ধন দিতে চায়, তখন সেটাকে লাই পেয়ে যাবে, তার মধ্যে সেটা প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং এই সুযোগটা সৃষ্টি হয়ে যাবে তখন। স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে আমাদের যে পার্বত্য চট্টগ্রামে যে অস্থিরতা কাজ করছে, সেটাকে আমাদের গভর্নমেন্ট কতটুকু আপনার প্রশমিত করতে পেরেছে, এবং আমাদের যে রুলিং অথরিটি আছে, সেটা একটা ইলেক্টেড গভর্নমেন্ট হোক অথবা আমাদের এখন ইন্টারিম যে গভর্নমেন্ট আছে, আপনি তাদেরকে কি কোনো রেকমেন্ডেশন দিতে চান আপনার মিলিটারি এক্সপিরিয়েন্স এবং পার্সপেক্টিভ থেকে? প্রথমত হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যেটা তাদের মধ্যে এক ধরনের বেদনাবোধ ছিল, কষ্ট ছিল, সেটা হচ্ছে তারা মার্জিনালাইজ হয়ে যাচ্ছে। এটা একটা কষ্ট ছিল। পাহাড়ে যখন বাঙালির যখন ওখানে বসতি হলো, সেখানে আমরা বাঙালি বসতির আগেই পাহাড়িদের মধ্যে একটা যে মনোভাব গড়ে তোলা, অর্থাৎ দেখো এখানে অনেক জমি পড়ে আছে, চাষবাস হচ্ছে না, আবার সমতলে মানুষগুলি কষ্ট পাচ্ছে, তাদের কাছে জমি জিরাত নাই, খাওয়ার দাওয়ার নাই। সুতরাং এই ধরনের একটা মোটিভেশন আমরা পরিচালনা করি নাই, শুধুমাত্র পাহাড়ের ভিতর নিয়ে বাঙালি বসতি স্থাপন করা হয়েছিল। এখন আপনি যে কথাটা বলছেন, আমার কাছে একটা স্বনির্বদ্ধ এটা অনুরোধ, এটা কোনো রিকমেন্ডেশন না, তারাও কম বোঝে না। সেটা হচ্ছে পাহাড়ে আমাদের রাজনৈতিক মেইন যে দলগুলো আছে, তাদের কর্মকাণ্ড তেমন কিছু নাই। তারা সমতলেই যত বক্তৃতা বিবৃতি দেয়, বাট পাহাড়ে গিয়ে তারাও যে পাহাড়ি মানুষগুলো যে আমাদের দেশের অধিবাসী, তারা যে আমাদের দেশের মানুষ, সেটা একসাথে মূল স্রোত যেটা আছে রাজনৈতিক স্রোত, সেটাকে তাদেরকে টেনে আনতে হবে।
তাদের যে সামাজিক সাংস্কৃতিক যেগুলি অনুষ্ঠান আদি আছে, আপনি দেখবেন না কোনো বড় মেইন যারা রাজনৈতিক দল আছে তারা কিন্তু ওখানে গিয়ে কখনো অংশগ্রহণ করে না, এখানে বসে থাকে, এখান থেকে বক্তৃতা বিবৃতি দেয়। সেখানে তারা দেখবেন যে পাহাড়ের এই যে পূর্ণ অনুষ্ঠান হয় সেখানে আমাদের রাজনৈতিক নেতৃত্বের অনুপস্থিত থাকে, কোনো উপস্থিতি আমি দেখি নাই। তারপর যেমন ধরেন তাদের যে পয়লা বৈশাখে, চৈত্র সংক্রান্তি, সেখানে যেটা বৈশাখী হয়, সাংগ্রাই, এক একজন এক এক নামে বলে, সেগুলিতে আমাদের রাজনৈতিক নেতা বা মূল দলগুলির অংশগ্রহণ তেমন একটা নাই সেখানে। এগুলি সামাজিক অনুষ্ঠান। এটা ধর্মীয় হলে বলবো যে ওদের ধর্মীয় অনুষ্ঠান, আমি কেন, বাট সামাজিক অনুষ্ঠানে সব নেতাগুলো, সব দলগুলোর সেখানে যোগদান করা, অংশগ্রহণ করা একেবারেই উচিত। তাহলে মানুষের তার মধ্যে যে একাকিত্ব, তার মধ্যে যে বিচ্ছিন্নতা বোধ সেটা থাকবে না। সে যে এক সাইডে পড়ে আছে সেই কথাটা তার মনের মধ্যে আসবে না। সে মনে করবে আমিও এই দেশের মানুষ। হ্যাঁ, এটা পৃথিবীতে অনেক দেশ আছে যারা মানুষের মধ্যে মানুষ এভাবে অ্যামালগামেট হয়েছে, তারা এটা উপলব্ধি করে না। এটা করা উচিত আমাদের সরকারের। সমৃদ্ধ একটা সম্প্রীতি বয়ে আনা। অ্যাবসলিউটলি, অবশ্যই স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এত আমাদেরকে এনলাইটেন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই স্যার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমরা আমাদের চিটাগং হিল ট্র্যাক্সে যে ইনস্টেবিলিটি কাজ করছে সেটা কিভাবে আমাদের ইন্টারনাল স্টেবিলিটিকে কম্প্রোমাইজ করতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম। স্যার আমাদেরকে অনেক অনেক মাত্রায় এনলাইটেন করতে পেরেছেন। আশা করি আপনারা সবাই এখান থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোতে আপনাদের মতামত জানাবেন। আপনাদেরই শো, আপনাদেরই মতামত। তো আমরা চাবো আপনারা আমাদেরকে রেকমেন্ড করবেন যে আপনারা কোন বিষয়ে আলোচনা দেখতে চান। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী এপিসোডে। ধন্যবাদ।